আজ ঠিক কতটা দিন পর মেয়েকে এইভাবে নিজের বুকের সাথে মিশিয়ে রেখেছে সেই হিসেব খুলে বসেছে বাণী। শুধু একটু পর পরই মেয়ের মুখে চুমু খেয়ে আওড়াচ্ছে। আই এম সরি মা, আম্মা তোমাকে একা রেখে গিয়েছিল। বনি কোনো জবাব দেয় না। সে এতটুকুতেই খুশি যে তার মাম্মা সুস্থ হয়ে গিয়েছে। মনে মনে ঠিক করে আর কখনো মাম্মাকে ব্রেইনে ভিজতে দিবে না। সে সে চায় না তার মাম্মা আবার অসুস্থ হয়ে হসপিটালে থাকুক এতদিন। খাবার টেবিলে বনিকে কোলে বসিয়ে তাকে নিজের হাতে ভাত মেখে খাওয়াতে ব্যস্ত বাণী। হিরণ তখন সবে উপর থেকে গোসল সেরে নিচে নেমেছে। সিঁড়ি দিয়ে নামতে নামতেই এই প্রশান্তিদায়ক দৃশ্যটুকু দেখে তার ঠোঁটের কোণে অস্ফুটে হাসি ফুটে ওঠে। নিজের ঘরকে আবার পরিপূর্ণ অনুভব হচ্ছে তার। বাণী অবহেলা সিঁড়ির পানে তাকাতেই হিরণকে লক্ষ্য করে। হিরণের ঠোঁটের হাসি দেখে সে ঘৃণায় চোখ নত করে ফেলে। হিরণের হাসিও মিলিয়ে যায়। সে নিচে নামতেই রান্নাঘর হতে একজন হেল্পিং হ্যান্ড বেরিয়ে এসে বাণীকে প্রশ্ন করে, ম্যাডাম, স্যারের জন্য খাবার সার্ভ করব? প্রশ্নটা শুনে বাণীর রাগ হয়। এসব আলগা আদিক্ষেতা জাতীয় প্রশ্ন শুনলে রাগে তার গা জ্বলে। সে কাটকাট গলায় জবাব দেয়, এসব তো আমার দেখার বিষয় না। যার যখন খেতে ইচ্ছে হবে সে তখন খেয়ে নেবে। হেল্পিং হ্যান্ডের মুখ কালো হয়ে আসে। হিরণ নিজেই আগ বাড়িয়ে বলে, খাবার সার্ভ করতে হবে না, আমার খিদে নেই। বনি ঘাড় ঘুরিয়ে পাপ্পার দিকে তাকায়। দাঁত বের করে হেসে বলে, পাপা। হিরণ মেয়ের পানে তাকিয়ে মৃদু হেসে হাত ঘড়িতে সময়টা দেখে নেয়। বের হবে সে এখন। যাওয়ার আগে টেবিলে বসে থাকা বাণীর দিকে এগিয়ে যায়। মাথা সামান্য নুইয়ে বনির কপালে চুমু খায়। তবে তার দৃষ্টি স্থির বাণীর মুখ পানে। বাণী কঠিন হয়ে চুপচাপ বসে রয়। হিরণ বেরিয়ে যাওয়ার আগে শুধু মেয়ের কানে কানে বলে যায়, মাম্মাকে বেশি বিরক্ত করো না, সব দুষ্টুমি জমিয়ে রেখো। হ্যাঁ, পাপা আসলে পাপাকে ইচ্ছে মতো জ্বালিও। হিরণ ঘর থেকে বেরিয়ে সোজা গাড়িতে উঠে বসে। ড্রাইভিং সিটে আগে থেকে ইবাদ বসেছিল। হিরণ এসে পাশে বসতেই সে গাড়ি স্টার্ট দেয়। ড্রাইভিং এর ফাঁকে ফাঁকে আর চোখে সে স্যারের ক্ষতবিক্ষত মুখটা দেখে নেয়। মনে মনে খুব মায়া হয় তার। স্যারকে এই ক্ষত কে উপহার দিয়েছে তা তার ভালো করেই জানা আছে। বাণী ম্যাডাম ছাড়া আর কারো সাহস নেই এমনটা করার। রাগে ইবাদ অস্ফুটে বলে ওঠে। পাষণ্ড। হিরণের মনোযোগ ফোনে স্থির ছিল, কিন্তু ইবাদের অস্ফুটে বলা কথাটা তার কর্ণগোচর হয়। সে চোখ তুলে প্রশ্ন করে, কাকে পাষাণ বলছো? ইবাদ নিজের রাগটুকু চেপে রাখতে পারে না। অতি সাহস জুগিয়ে বলে ওঠে, স্যার, বেয়াদবি ক্ষমা করবেন, কিন্তু বাণী ম্যাডাম কাজটা মোটেও ভালো করেননি। নিশানা আরেকটু এপাশ ওপাশ হলেই আপনার চোখের খুব বড় কোনো ক্ষতি হয়ে যেত। কিন্তু সেরকম কিছু তো হয়নি। আর তুমি কি বাণীকে উদ্দেশ্য করে ওই শব্দ ব্যবহার করেছো? উনি পাষাণ না হলে কি আপনার সাথে এমনটা করতে পারতো? নারী জাতির অন্যতম গুণ নাকি হলো মায়া, কিন্তু ওনার মধ্যে কোনো মায়াই দেখি না কেন আপনার জন্য। আপনার প্রতি কোনো মায়া কাজ করে না ওনার? এতটা নির্দয় কেন উনি? ইবাদের চাপা খুব হিরণকে মৃদু হাসতে বাধ্য করে। সে শীতল গলায় বলে, কে বলেছে ওর মধ্যে মায়া নেই? ওর সকল মায়া একজনকে ঘিরেই। বনহি ওর মায়ের কেন্দ্রবিন্দু। স্যার, আপনি কি ভুলে গিয়েছেন বনহির জন্মের ঘটনা? হিরণ নীরব বলে যায়। তার চোখের সামনে ভেসে ওঠে অতীত। প্রেগনেন্সির সম্পূর্ণ জার্নিতে বাণী উন্মাদ আচরণ করছিল। সুযোগ পেলেই আত্মহত্যা করার চেষ্টা করত। নিজের প্রতি যত ধরনের অবহেলা সম্ভব সব করেছিল। হিরণের ওপর দিয়ে তখন অন্যরকম এক ঝড় বয়ে যাচ্ছিল। 2019 সালের মে মাসের ঘটনা, যখন বনি এই পৃথিবীতে এসেছিল। কি ভয়ঙ্কর কালবৈশাখী সব সম্মুখীন হয়েছিল চট্টগ্রাম শহরটা। নিরাপত্তার খাতিরে হিরণবাণীকে হসপিটালে নিয়ে যায়নি। বাড়িতেই ডক্টর নার্স সব জড়ো করে ফেলেছিল। কালবৈশাখীর সেই রাতে বাচ্চা মেয়েটা দুনিয়ায় এসেছিল, কিন্তু ডক্টর হুমায়রা জানায় বাচ্চাটা খুব দুর্বল, ক্ষীণতার নিঃশ্বাসের গতে। 24 ঘন্টাও যদি টিকতে পারে তবে তা মিরাকেল হবে। বাণী তখন প্রসব বেদনা কাটিয়ে অচেতন অবস্থায় ছিল। হিরণ ছিল দিশেহারা, কোন কিনারা খুঁজে পাচ্ছিল না কোনো। অদ্ভুত এক অসহায়ত্বের মধ্যে দিয়ে সে রাতটা পার করে সে। খুব সকালে যখন বাণীর জ্ঞান ফিরে তখন ডক্টর হুমায়রা বাণীকে বাচ্চার অবস্থার কথা জানায়। বাণীর মধ্যে কোনো উৎকণ্ঠা ছিল না, ছিল না কোনো চিন্তার ছাপ। সে নির্লিপ্ততা রয়। বাচ্চাকে তার কাছে এনে দেওয়ার পর সে মুখ ফিরিয়ে নেয়, কোলে তুলে নেয় না। হিরণ এবং বাচ্চাটার প্রতি তার মনে পুষেছিল তীব্র ঘৃণা। হিরণ অবাক হয় না, ওই পরিস্থিতিতে বাণীর এরকম আচরণই স্বাভাবিক ছিল। কোনো উপায়ন্তর না পেয়ে হিরণ সাহস করে নিজেই মেয়েকে কোলে তুলে নেয়। দীর্ঘ জীবনে সে প্রথম হিরণ কোনো বাচ্চার সান্নিধ্যে এসেছিল, তাও নিজের বাচ্চা। ডক্টরকে বাণীর খেয়াল রাখতে বলে।
বনিকে নিয়ে এসে নিজের রুমের সিঙ্গেল সোফাটায় নীরবে সারাদিন বসে রয়। নিজের বলিষ্ঠ হাতের বন্ধনে দুর্বল বাচ্চাটাকে একটা কবুতরের ছানা মনে হচ্ছিল হিরণের। খুব নরম, হালকা, তুলতুলে। মুসলিম রীতি অনুযায়ী বাচ্চা জন্মের সঙ্গে সঙ্গে সর্বপ্রথম তাকে কোলে তুলে তার কানের কাছে আজান দিতে হয়, কিন্তু হিরণ সেসব রীতিনীতির তোয়াক্কা না করে মেয়ের কানের কাছে সর্বপ্রথম উচ্চারণ করে। তুমি কি আমার ভুল? দুর্বল বনি চোখ মেলে তাকায় না। হিরণ ফের স্থির দৃষ্টিতে মেয়ের পানে তাকায়। তার মন জবাব দেয় এই বাচ্চাটা তার ভুল হতে পারে না। হিরণের কীর্তিকলাপ ভুল হলেও এই বাচ্চাটা কোনো ভুল নয়। এত স্নিগ্ধ কোনো প্রাণ বড়জোর হিরণের জীবনে বড়জোর শ্রেষ্ঠ প্রাপ্তি হতে পারে। হিরণ কিছু একটা ভেবে ফের ফিসফিসিয়ে বলে ওঠে, তুমি আমার বন্ধু। ভাগ্য সুপ্রসন্ন ছিল বলেই হয়তো বনি বেঁচে গিয়েছিল। তবে শরীর তখনও অত্যাধিক দুর্বল। স্বাভাবিক বাচ্চাদের তুলনায় ওজনটাও যথেষ্ট কম। পেটে থাকাকালীন মায়ের শারীরিক অযত্নের ফলে পুষ্টিহীনতা দেখা দিয়েছিল তার। দিন পেরিয়ে সপ্তাহ আসে, দেখতে দেখতে 21টা দিন পার হয়। বাড়ি বনির মুখ দেখতেও নারাজ রয়। কেউ ভুল করে বনিকে তার রুমে নিয়ে আসলে সে চিৎকার চেঁচামেচি করে তাকে তাড়িয়ে দিত। হিরণ তখন বনিকে নিয়ে দিশাহারা। ডক্টর সাজেস্ট করে পুষ্টির ঘাটতি পূরণের জন্য ব্রেস্টফিডের বিকল্প নেই, কিন্তু বাণীর ক্ষোভের কারণে হিরণ বাধ্য হয়ে বনিকে ইনফ্যান্ট ফর্মুলা মিল্ক তৈরি করে খাওয়াতো। 21তম দিনে হিরণ সাহস সঞ্চয় করে বনিকে নিয়ে বাণীর রুমে প্রবেশ করে। বেশ রাত হয়, বাণী তখন ঘুমে বিভোর। হিরণ নিঃশব্দে বনিকে বিছানায় বাণীর এক পাশে শুইয়ে দেয়, অতঃপর দুপাশে বালিশ দিয়ে বর্ডার টেনে দেয়, যেন ভুল করেও বাণী ঘুমের ঘরে বনির উপর না এসে পড়ে কিংবা বনি নিচে পড়ে যায়। সন্তর্পণে কাজটুকু শেষ করেই হিরণ রুম থেকে বেরিয়ে যায়। দরজার অপর পাশে দাঁড়িয়ে নীরবে অপেক্ষা করতে থাকে। 20-25 মিনিটের মাথায় বনির ঘুম ভেঙে যায় খিদের চোটে। সে গলা ফাটিয়ে কান্না শুরু করে। বাণীর গভীর ঘুমে ব্যাঘাত ঘটে। সে তৎক্ষণাৎ লাফিয়ে উঠে বসে। প্রথমে ভয় পেলেও বিছানায় নিজের পাশে বনিকে দেখে তার ভ্রু কুঁচকে আসে। সেও বনির সঙ্গে তাল মিলিয়ে গলা ফাটিয়ে চিৎকার করে বলে, কেউ আছে? এই বাচ্চাকে নিয়ে যাও এখান থেকে। বাণীর চিৎকার শুনে নিচ থেকে একজন হেল্পিং হ্যান্ড দৌড়ে আসে, কিন্তু দরজার বাইরে হিরণকে দাঁড়িয়ে থাকতে দেখে সে থেমে যায়। হিরণ চোখের ইশারায় চলে যেতে বললে সে মহিলা সুরসুর করে নিচে চলে যায়। সময় গড়ায়, কিন্তু কেউ আসে না। বাণী বিরক্তিতে 2 হাতে নিজের কান চেপে ধরে। বনির কান্না থামে না, বরং ক্রমান্বয়ে আরো বাড়তে থাকে। বাণী 2 হাতে নিজের মাথার চুল মুঠো করে ধরে চেঁচিয়ে ওঠে, চুপ করবে তুমি? কেন যন্ত্রণা দিচ্ছ? ক্ষুধার্ত শিশুর কান্না থামে না। বাণী অসহায় অনুভব করে। সবে 20 পেরিয়ে আসার এই জীবনে সে কখনো কোনো বাচ্চা কোলে তুলেনি। তার জানা নেই একটা নবজাতক শিশুর সঙ্গে কিভাবে ডিল করতে হয়। সে ফ্যালফ্যাল করে বনির দিকে তাকিয়ে থাকে। ধীরে ধীরে তার চোখের কোণে অশ্রু এসে ভিড় করে। অস্ফুটে সে প্রশ্ন করে, তুমি বেশি অসহায় নাকি আমি? প্রশ্ন করে বাণী নিজেই অনভিজ্ঞ হাতে বাচ্চাটাকে কোলে তুলে নেয়। বনির মাথার কাছে একটা ছোট্ট ফিডারে সে ফর্মুলা মিল্ক দেখতে পায়। সে ফিডারটা খুলে বনির মুখে দিতেই তার কান্না ধীরে ধীরে কমে আসে, পুরোপুরি শান্ত হয়ে যায়। বাণী অশ্রুসিক্ত দৃষ্টি মেলে বাচ্চাটাকে দেখতে থাকে। খাওয়ানো শেষ হতেই কোলে নিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করে, কিন্তু বনি ঘুমায় না। ফ্যালফ্যাল করে নিজের মাকে দেখতে থাকে। ছোট ছোট আঙুল দ্বারা ছুঁয়ে দেখারও চেষ্টা করে। বাণী মেয়ের চোখে চোখ রেখে ধরা গলায় বলে, আমি তোমার বাবাকে খুব ঘৃণা করি। সেই ঘৃণা এতটাই তীব্র যে আমি তোমাকেও মেনে নিতে পারছি না। তোমার অস্তিত্বই তোমার বাবাকে ঘৃণা করার অন্যতম কারণ। এই পর্যায়ে বাণীর চোখ দিয়ে টুপটুপ করে পানি পড়তে শুরু হয়। আমার কি দোষ বলো? আমি তোমার থেকেও বেশি অসহায়। বনি মনোযোগ শ্রোতার মতো মায়ের সকল অভিযোগ শুনতে ব্যস্ত। বাণী রুগ্ন মেয়ের পানে তাকিয়ে বলতে থাকে, আই এম সরি, আই এম রিয়েলি সরি। তুমি আমাকে খুঁজেছো খুব, তাই না? আমি আমার অনুভূতি বুঝে উঠতে পারিনি, এখনও পারছি না। তোমার এই অবস্থা আমার জন্য হয়েছে, তাই না? আমার অবহেলার কারণে তুমি এত দুর্বল। আমি এসবের জন্য প্রস্তুত ছিলাম না, বিশ্বাস করো। তুমি অনাকাঙ্ক্ষিত আমার জন্য। আমি খুব খারাপ মা, আমাকে মাফ করে দাও। বাচ্চা প্লিজ মাফ করে দাও। কথাগুলো বলতে বলতে বাণী ফুপিয়ে কেঁদে ওঠে। দরজার অপর পাশ হতে সবটাই হিরণের কর্ণগোচর হয়। সে নীরবে দরজায় মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে রয়। সবটাই তার ভুলের শাস্তি এতদিন তার মেয়ে পেয়েছে, তার ভুলের শাস্তি এতদিন বাণী পেয়েছে, আর নিজের ভুলের শাস্তি হিসেবে সে মানসিক যন্ত্রণা ভোগ করছে। সেই রাতের পর থেকে গত 9টা মাস ধরে সে বিবেকের দংশন দ্বারা ধারিত হচ্ছে।
প্রেগনেন্সির সময় বাণী যতবার সুইসাইড অ্যাটেম্পটেড ট্রাই করেছে প্রত্যেকবার হিরণের নিঃশ্বাস রুদ্ধ হয়ে আসে। রাতের ঘুম উবে গিয়েছিল। চোখ বুঝলেই মনে হতো এই বুঝি বাণী আবার কিছু একটা করে বসল। বাণীর মানসিক অবস্থা এতটাই বিপর্যস্ত হয়েছিল যে বাধ্য হয়ে একবার বিছানার সঙ্গে তার দুহাত বেঁধে রাখতে হয়েছিল, যেন নিজের কোনো ক্ষতি করতে না পারে। সেই দৃশ্য মনে পড়লে এখনো হিরণের বুকে কাঁপন ধরে। অতীত যাত্রা সেরে হিরণ চোখ মেলে তাকায়। জন্মের পর বাণী 21 দিন নিজের মেয়ের থেকে মুখ ফিরিয়ে রেখেছিল, এটা সবার চোখে পড়েছে। কিন্তু বাণী ঠিক কী কারণে এরকম আচরণ করেছিল তা সকলের অজানা। হিরণ একটা দীর্ঘশ্বাস ছেড়ে ইবাদের উদ্দেশ্যে বলে, বাণীকে কখনো ভুল বুঝবে না ইবাদ। ও বনহিকে খুব ভালোবাসে। তুমি শুধু আমার পক্ষের ঘটনার সাক্ষী, তাই এমনটা বলছো। বাণীকে বোঝার সাধ্য তোমার নেই। হিরণের এহেন কথা শুনে ইবাদ বিরক্ত হয়। লোকটা কিসের তৈরি? এখনো তিনি বাণী ম্যাডামের হয়েই সাফাই গাইছে। ফিলিস্তিনের সময় তখন বিকেল 7:35। প্রাণ বিলানোর কাজ শেষ করে সৈন্যরা যে যার তাঁবুতে অবস্থান করছে। তখন রাতের খাবার কিছুক্ষণ আগে সেরেই যে যার তাঁবুতে প্রবেশ করেছে। সারাদিনের ক্লান্তির ফলে সবাই এখন বিশ্রাম নেওয়ার প্রতি অধিক মনোযোগী। আগামীকাল সকালের আগে কেউই আর কাউকে বিরক্ত করবে না। ঠিক এই সুযোগে প্রত্যয়, রাফি এবং রিদওয়ান নীরবে নিজেদের তাঁবু ছেড়ে বেরিয়ে আসে। আর মাত্র 3 দিন এই দেশে আছে তারা। এই 3 দিনের মধ্যেই তাদের সত্যিটা উদ্ঘাটন করতে হবে যে কোনো মূল্যে। রহস্য উদ্ঘাটনের প্রথম ধাপ হিসেবে ট্রেস করার লোকেশনটার গুগল ম্যাপে বসিয়ে জায়গাটা এখান থেকে ঠিক কতটা দূরে তা মেপে নেয় 3 জন। পায়ে হেঁটে গেলে প্রায় 1 ঘন্টার দূরত্ব। 3 সৈন্যের জন্য 1 ঘন্টা পায়ে হেঁটে যাওয়া খুব বড় কোনো বিষয় নয়, কিন্তু সকলের দৃষ্টি এড়িয়ে বিপদহীনভাবে উক্ত স্থানে পৌঁছানোটাই আসল বিষয়। কারো দৃষ্টি যেন আকর্ষণ না হয় সেই জন্য প্রত্যয়, রাফি, রিদওয়ান ইউনিফর্ম ছেড়ে সিভিল গেটআপে রেডি হয়েছে। নিরাপত্তার জন্য সঙ্গে করে নিয়েছে সম্পূর্ণ লোডেড পিস্তল। প্রত্যয়, রাফি, রিদওয়ান তখন কেবল আব্দুল্লাহ আজান মসজিদ পেরিয়ে সরু পথ ধরে সাবধানে এগিয়ে যাচ্ছে। আচমকা রাফি পায়ের গতি থামিয়ে দাঁড়িয়ে যায়। হিসি সে বলে, আমার কেন মনে হচ্ছে কেউ আমাদের ফলো করছে? রাফির কথা শুনতেই প্রত্যয় ও রিদওয়ান সতর্ক হয়ে চারদিকে তাকায়, কিন্তু নিজেদের ত্রিসীমানায় কোনো মানুষের অস্তিত্ব না দেখে তারা আবার সামনের দিকে এগিয়ে যাওয়া শুরু করে। হঠাৎ আবার পেছনে শুকনো পাতা মারানোর শব্দ হতেই 3 জন সতর্ক হয়ে যায়। বিচ্ছিন্নভাবে চারদিকে কারো অস্তিত্ব খুঁজতে শুরু করে। রিদওয়ান হাতের টর্চের আলোর সাহায্যে এগিয়ে যায় সরু পথের ধারে একটা ছোট টিলার কাছে। টিলার চারদিকেই ঘুরে ঘুরে আলোর সাহায্যে কাউকে খুঁজতে গিয়ে আচমকা সে ভয়ে চাপা চিৎকার করে ওঠে। প্রত্যয় আর রাফি বেশি দূরে ছিল না। তারা রিদওয়ানের ভীত চিৎকার শুনতে পেরে সঙ্গে সঙ্গে সেই টিলার কাছে এগিয়ে যায়। এরকম অন্ধকার জায়গায় লম্বা বোরখার ন্যায় সাদা আলখেল্লা পরিহিত রমণীকে দেখে যে কেউই ভয় পেতে বাধ্য। মাথার অর্ধেক হাফ তার সবুজ রঙের একটা শাল দিয়ে ঢাকা। তার হালকা নীলাভ চোখ পানে তাকিয়ে রিদওয়ান অবাক গলায় বলে, জারিয়া? জারিয়া দৃষ্টি নত করে কাজমাজু ভঙ্গিতে দাঁড়িয়েছিল। প্রত্যয় আর রাফি মেয়েটাকে এক দেখায় চিনতে পারে, কিন্তু তারা এই ভেবে অবাক যে এই মেয়ে তাদের ফলো করছে কেন। প্রত্যয় গলার স্বর মৃদু গম্ভীর করে ইংরেজিতে জানতে চায়, আমাদের ফলো করছিলে কেন? জারিয়া ইংরেজি বুঝতে পারে, কিন্তু বলার অভ্যাস নেই বলে সে এতটা গুছিয়ে বলতে পারে না। তবুও অগোছালো শব্দে ইংরেজিতে সে জানায়, আমি জানি আপনারা কোনো গোপন উদ্দেশ্য নিয়ে এখানে এসেছেন। জারিয়ার কথা শুনে 3 জনই বেশ অবাক হয়। রিদওয়ান প্রশ্ন করে, তোমার এমনটা কেন মনে হলো? আমি আপনাদের উপর নজর রাখছিলাম। আপনাদের দৃষ্টি সন্দেহজনক ছিল। জারিয়ার কথা শুনে রাফি বাংলায় বিড়বিড়িয়ে বলে ওঠে, এই মেয়ে গোয়েন্দা সংস্থার অধিদপ্তরে কাজ করে নাকি? রিদওয়ান সেদিকে পাত্তা না দিয়ে কিশোরী মেয়েটাকে আগাগোড়া পরখ করে নেয়। বয়স 18 ছুঁয়েছে কিনা সন্দেহ, তবু এত বড়দের মতো কথাগুলো কেন যেন মেয়েটার সাথে মানানসই লাগছে। রিদওয়ান থেমে গলায় প্রশ্ন করে, তোমার উদ্দেশ্য কি জারিয়া? আমি আপনাদের সাহায্য করব। আর ইউ সিরিয়াস? হ্যাঁ। রিদওয়ান এবার শীতল গলায় প্রশ্ন করে, বিনিময়ে তোমার কি চাই জারিয়া? নির্জন রুমে হাত পা বাঁধা অবস্থায় বসে আছে এক আহত পুরুষ। তরতাজা শরীরটা রক্তে মাখামাখি হয়ে আছে। গায়ের পাঞ্জাবিটায় লেগে থাকা রক্ত শুকিয়ে বিশ্রী গন্ধ বেরিয়েছে। সেই পাঞ্জাবির চারপাশে ভিড় জমিয়েছে নোংরা মাছের দল। আচমকা কারো আগমনের আভাস পেতেই শমশের মজুমদার চোখ তুলে তাকায়। সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটাকে দেখে হাসে।
অতঃপর মুখ বিকৃত করে বলে, তুই হচ্ছিস সেই কুকুর যার লেজ আজীবন বাঁকাই থাকবে, কখনো সোজা হবে না। সুযোগ পেতেই কামড়ে দিয়েছিস, শালা অকৃতজ্ঞ। হিরণ নীরবে কথাটুকু শুনে হেসে শমশেরের বরাবর একটা চেয়ারে বসে করুণার সুরে বলে, আই এম শিওর যে আমার থেকে বড় হারামজাদা তুই এই জগতে দ্বিতীয়টা খুঁজে পাবি না। আমাকে বেশি দিন আটকে রাখতে পারবি না হিরণ, শীঘ্রই আমার খোঁজ পড়বে। আমি এই মিশনের সব থেকে গুরুত্বপূর্ণ সদস্য, আমাকে ছাড়া কোনো ডিল হওয়া অসম্ভব। হিরণ শমশেরের কথা শুনতে শুনতে হাতে থাকা ব্র্যান্ডেড নিষিদ্ধ পানীয় বোতলটার ছিপি খুলে অতঃপর ঢকঢক করে কিছুটা সাবার করে সে হেসে বলে, আমার জন্য অসম্ভব বলে কোনো বিষয় নেই, তাই মিশনের চিন্তা তুই মাথা থেকে ছেড়ে ফেল। তোকে ছাড়াই মিশন পরিচালনা করতে বিন্দুমাত্র অসুবিধা হবে না আমার। আফটার অল তোর পোষ্য কুকুরগুলোকে টাকা দিয়ে পোষ মানিয়েছি সারা দিন, এখন এরা আমার পা চাটবে। নিজেকে খুব বড় কিছু মনে করিস তাই না? মনে করার কিচ্ছু নেই, আমি খুব বড় কিছুই। এত বড় মানুষ হয়ে লাভ কি যদি নিজের বউকে নিজের করে না রাখতে পারিস? বাণীকে কোথা থেকে উদ্ধার করেছিস তা জানিয়ে দে, দয়া দেখাবো তোর প্রতি কিছুটা। মিথ্যা আশ্বাস দিবি না হিরণ, তুই আর দয়া শব্দ এক বাক্যেই ব্যবহার সংযুক্ত নয়। ইউ হ্যাভ নো আদার অপশন। আমি কখনোই বলবো না। তোর কি মনে হয় তুই সত্যটা জেনে আমাকে শেষ করে দিবি আর পরে নিজে শান্তিতে জীবন পার করবি? আমি কখনোই তোকে শান্তিতে থাকতে দিব না। ঠিক এই কারণেই আমি ওই সাহায্যকারীর পরিচয় গোপন রাখবো, যাতে না আমি না থাকলেও কেউ একজন গর্ত খুঁড়ে তোকে বের করে তোর তিলে তিলে গড়ে তোলা সব কিছু ধূলিসাৎ করে দেয়। কথাটুকু বলেই শমশের বিশ্রী হাসি দেয়। হিরণ হাত ঘড়িতে সময়টা দেখে নেয়, তার কিছু কাজ আছে। এই হায়নার সাথে কথা বলে আপাতত সময় নষ্ট করতে আগ্রহী না সে। এর পেট থেকে কথা বের করার ব্যবস্থাও সে পরে করবে। এই ভেবেই হিরণ উঠে দাঁড়ায়। প্রস্থানের জন্য পা বাড়াতেই শমশের পেছন থেকে গা জ্বালানো হাসি দিয়ে বলে ওঠে, তবে একটা বিষয় তোকে জানাতে পারি, তোর বউ এতদিন এক ব্যাচেলার ছেলের সঙ্গে একা একা বাসায় ছিল, সারা রাতও কাটিয়েছে ওই ছেলের সাথে। সাহায্য করার বিনিময়ে নিশ্চয়ই ওই ছেলে তোর বউকে এভাবেই ঘরে সাজিয়ে রেখেনি। যা আর কেউ পারেনি তা তোর বউ পেরেছে। তোর একদম জায়গা মতো আঘাত করেছে, তোর পুরুষত্বে চুনকালি মেখে দিয়েছে। হিরণের কপালের পাশের রগটার আগে তখন দপদপ করছে। সে সাপের ন্যায় ফুসফাস করতে করতে এলোমেলো দৃষ্টি মিলে চারিদিকে তাকায়। সঙ্গে সঙ্গে সে রুমের এক কোণে মেঝের উপর একটা হাতুড়ি দেখতে পায়। হিরণ এক দণ্ড অপেক্ষা না করে সেই হাতুড়িটা হাতে তুলে উল্টো ফিরে ক্ষিপ্র গতিতে সেটার সাহায্যে শমশেরের মাথায় আঘাত করে। কেবল একটি আঘাত দ্বারাই সে শমশের নামক অধ্যায়ের ইতি ঘটায়। একটা সিকোয়েন্স মেনটেন করে হাঁটছে চারজন মানুষ। সবার সামনে টর্চ হাতে যে রমণী হেঁটে চলেছে তার কদম অনুসরণ করছে বলিষ্ঠ তিনজন যুবক। রাতের আধার চিরে সব থেকে নিরাপদ রাস্তা ধরে এগিয়ে যাচ্ছে তারা কাঙ্ক্ষিত গন্তব্যে। রিদওয়ান ক্ষণিকের জন্য জারিয়ার পানে তাকায়। মেয়েটার বয়স কম, তবে বিচক্ষণ খুব, না হয় এখন পর্যন্ত জীবিত থাকতে পারত না। তার মনে পড়ে যায় কিছুক্ষণ পূর্বে জারিয়ার অকপটে বলা কিছু সত্য বলে। আমি স্বার্থহীনভাবে আপনাদের সাহায্য করতে চাইছি না, আবার অনৈতিক কাজেও আপনাদের সাহায্য করব না। আমি জানি আপনারা আমাদের মিত্র, না হয় কখনো আমার ভূখণ্ডের অভুক্ত মানুষদের ক্ষুধা মেটাতে সাহায্যের হাত বাড়িয়ে দিতেন না। আমার একটা ছোট বোন আছে, ওকে নিয়ে যেন কিছুদিন খাবারের অভাবে আমার দিন কাটাতে না হয়, সেজন্য আমি আপনাদের সাহায্য করব। বিনিময়ে আপনারা শুধু আমাকে খাবারের ব্যবস্থা করে দিবেন। জারিয়ার ভাঙা ইংরেজিতে বলা কথার সারমর্ম বুঝতে পেরে তিনজন সৈন্যই নীরব পড়ে যায়। রিদওয়ান নীরবতা ভেঙে বলে ওঠে, তোমার খাবার নিয়ে চিন্তা করতে হবে না, আমরা সেই ব্যবস্থা করে দিব। এখন ফিরে যাও, আমাদের সাহায্যের প্রয়োজন নেই। না, আমি এইভাবে আপনাদের সাহায্য নিয়ে ঋণী হতে পারবো না। আমার বাবা বলতেন, কেউ আমাকে সাহায্য করলে আমিও যেন সুযোগ বুঝে সেই সাহায্য ফিরিয়ে দিই। তোমার বাবা ভালো কথা বলতেন জারিয়া, কিন্তু সত্যি আমাদের সাহায্যের প্রয়োজন নেই। প্রয়োজন আছে। আপনারা যে রাস্তা ধরে এগোচ্ছেন তা নিরাপদ নয়। জারিয়ার মুখে এতটুকু শুনে তিনজন সৈন্যের মুখে মৃদু চিন্তার ছাপ ফুটে ওঠে। জারিয়া তাদের আশ্বস্ত করে বলে, চিন্তা করবেন না, এই শহরের প্রতিটা অলিগলি চিনি আমি। আপনাদের নিরাপদ রাস্তা ধরে গন্তব্যে পৌঁছে দিব, বিশ্বাস রাখুন। প্রত্যয় রিদওয়ান এবং রাফি কিছুক্ষণ একে অপরের দিকে চাওয়াচাই করে এক সিদ্ধান্তে উপনীত হয়। জারিয়া প্রশ্ন ছুড়ে,
এখন বলুন আপনাদের গন্তব্য কোথায়? আচমকা প্রত্যয়ের ডাকে কিছুক্ষণ আগের ঘটনা চক্রের স্মৃতিচারণ হতে বেরিয়ে আসে রিদওয়ান। সামনে লক্ষ্য করে দেখে জারিয়া হাঁটা থামিয়ে দাঁড়িয়ে পড়েছে। রিদওয়ান কিছু বলতে নিবে তার আগেই জারিয়া ঠোঁটে আঙুল চেপে সবাইকে চুপ থাকার ইশারা করে। সবাই সঙ্গে সঙ্গে পিনপতন নীরবতার ইশারাটুকু মেনে নেয়। জারিয়া যথেষ্ট সাবধানে হাতের টর্চটা নিভিয়ে একটা বাড়ির পেছনে আড়াল হয়ে দাঁড়ায়। তাকে অনুসরণ করে বাকি তিনজনও আড়াল হয়ে দাঁড়ায়। প্রত্যয়ী হাতের গুগল ম্যাপে চেক করে দেখে তার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে গিয়েছে। সঙ্গে সঙ্গে সে নিজের পিস্তলটা বের করে হাতে চেপে ধরে। রাফি আর রিদওয়ানও একই কাজ করে। জারিয়া আড়াল হতে উঁকি দিয়ে সামনের বাড়ির দিকে দৃষ্টি স্থির করে। কিছুক্ষণ সময় গড়াতেই বাড়ির ভেতর হতে দুজন লোক বেরিয়ে আসে। তাদের দেখতেই জারিয়া চাপা স্বরে বলে, আমাদের এক্ষুনি এখান থেকে যেতে হবে। ফ্ল্যাক্সে করে গরম পানি ভরে রান্নাঘর থেকে বের হয় পানি। পরিবেশটা কেমন শীতল শীতল। এই আবহাওয়ায় বদিন না আবার ঠান্ডা লেগে যায় সেই চিন্তা করেই বাড়ি ফ্ল্যাক্সে করে মেয়ের জন্য আলাদা করে গরম পানি নিতে নিচে এসেছিল। রাতও খুব হয়েছে। রুমে ফিরে বনিকে ঘুম পাড়াতে হবে তার। সিঁড়ির কাছাকাছি যেতেই বাহির থেকে গাড়ির হর্নের শব্দ ভেসে আসে। বাড়ি একবার ঘাড় ঘুরিয়ে ঘুরের পানে তাকায়। রাত 11টা বেজে 45 মিনিট। হিরণ ফিরেছে নিশ্চয়ই। বানি আর সেদিকে তেমন একটা পাত্তা না দিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। হিরণ ঘরে প্রবেশ করতেই একজন হেল্পিং হ্যান্ড দৌড়ে এসে প্রশ্ন করে, স্যার খাবার সার্ভ করব? কিচ্ছুর প্রয়োজন নেই, বেরিয়ে যাও সবাই। স্যার কিছু প্রয়োজন হলে? হিরণের হুঙ্কারে তার বাকি কথা অসম্পূর্ণই রয়ে যায়। বললাম না কিচ্ছুর প্রয়োজন নেই, সবাই বেরিয়ে যাও, না হয় খুব খারাপ হয়ে যাবে কিন্তু। হিরণের হুঙ্কারে উক্ত মহিলা ভয় কেঁপে ওঠে। মুহূর্তেই তিনি সহ বাকি হেল্পিং হ্যান্ডরা ঘর থেকে বেরিয়ে যায় যত দ্রুত সম্ভব। সম্পূর্ণ বাড়ি বাইরের মানুষ শূন্য হতেই হিরণ দ্রুত সিঁড়ি বেয়ে উপরে ওঠে। সঙ্গে সঙ্গেই বনির রুমের দরজার বাইরে সে বাণীকে ফ্ল্যাক্স হাতে দাঁড়িয়ে থাকতে দেখে। হিরণের চেঁচামেচি শুনে বাণী কৌতূহল বশত এখানে দাঁড়িয়েছিল, কিন্তু এই মুহূর্তে হিরণের এই ভয়ঙ্কর রূপ দেখে তার মনে হচ্ছে সে খুব বড় ভুল করে ফেলেছে। তার উচিত ছিল হিরণের হুঙ্কার শুনতেই রুমের ভেতর গিয়ে দরজা লক করে ফেলা। নিজের ভুলের জন্য যখন বাণী আফসোস করতে ব্যস্ত, সেই সময়টুকুতেই হিরণ ত্রস্ত পায়ে তার দিকে এগিয়ে আসে। শক্ত হাতের থাবায় বাণীর বাহু চেপে ধরে তাকে বনির রুম হতে কিছুটা দূরে নিয়ে দেয়ালের সঙ্গে চেপে ধরে। ছোট করে সাপের ন্যায় হিসিয়ে প্রশ্ন করে, কোন পুরুষের বাসায় উঠেছিলে তুমি? হিরণের চোখের দৃষ্টি আর তার গলার স্বর শুনে বাণীকে আবার ভয় চেকে ধরে। সে মৃদু গলায় বলে, বন্যি পানি চেয়েছিল, ওকে পানি খাইয়ে ঘুম পাড়িয়ে রুমে এসে পরে কথা বলছি। বাণীর উত্তর হিরণের মনোপুত হয় না। সে এক হাতে বাণীর হাতের ফ্লাক্সটা কেড়ে নিয়ে অন্য হাতে বাণীর গলা চেপে ধরে বলে, পরে না, এখনই কথা হবে। কার বাসায় ছিলে তুমি? কোন ব্যাচেলর তোমার প্রতি এতটা মেহেরবান হয়েছে? কোনো ব্যাচেলরের বাসায় ছিলাম না, ওই লোক শমশের মিথ্যে বলেছে। হিরণের ধৈর্যর পাত ভাঙে। তার বিধ্বংসীর রাগটা মাথা চাড়া দিয়ে ওঠে। সে বাণীর গলা আরেকটু শক্ত করে চেপে ধরে অপর হাতের ফ্লাক্সটা দ্বারা দেয়ালে সজোরে আঘাত করতে করতে চেঁচিয়ে ওঠে, মিথ্যা বললে একদম খুন করে ফেলবো। একদম মিথ্যা বলবে না। আমাকে দেখলে খুব ঘৃণা লাগে, তাই না? অন্য পুরুষকে দেখলে কি তোমার এই ঘৃণাটা কাজ করে না? হ্যাঁ। বাণীর নিঃশ্বাস আটকে আসার উপক্রম হয়। তার উপর মাথার কাছে দেয়ালে ফ্লাক্সের এই আঘাতের শব্দ তার মস্তিষ্কে গিয়ে খুব তীক্ষ্ণ ঠেকছে। এরকম একটা পরিস্থিতিতেও বাণী নিজেকে ছেড়ে বনিকে নিয়ে চিন্তা হচ্ছে। বাচ্চাটা ঘুমায়নি এখনো। ও যদি এখন এখানে চলে আসে, কি বিভৎসকর এক মানসিক আঘাত পাবে তার মেয়েটা। বাণীর ভাবনার মাঝেই হিরণ ফ্লাক্সটা ছুঁড়ে ফেলে বাণীর গলা আরো জোরে চেপে ধরে তার মাথার দেয়ালের সঙ্গে আঘাত করতে করতে চেঁচিয়ে ওঠে, কার জন্য শাড়ি পরেছিলে? কোন সুরের বাচ্চার সাথে এতগুলো দিন কাটিয়ে এসেছো? নাম বলো আমার। হিরণের লাগাতার আঘাতের ফলে বাণীর মাথার পেছনের দিকটা বারবার দেয়ালের সঙ্গে বাড়ি খাচ্ছে। অপরদিকে নিঃশ্বাস স্বল্পতায় মনে হচ্ছে এই বুঝি চোখ উল্টে দমটা ফুরিয়ে যাবে। নিচের হয়ে সাফাই গাওয়ার পরিস্থিতিতেও নেই সে। হিরণের হিংস্র চেঁচামেচি থেমে যায় একটা দৃঢ় কমল সুরের পিঠে। মাম্মা ব্যথা পেয়েছে। হিরণের হাতের বাঁধন আলগা হয়ে আসে। ঘাড় ঘুরিয়ে এসে নিজের ভয়ঙ্কর দৃষ্টি নিক্ষেপ করে রুমের দরজায় বাইরে দাঁড়ানো ছোট বাচ্চা মেয়েটার পানে। বোনের চোখে তখন কিছুটা ভয়, কিছুটা বিস্ময় এবং এক আকাশ সমান ঘৃণা। মেয়ের চোখে সেই অবিশ্বাস্যকর ঘৃণার সাক্ষী হতেই হিরণের দৃষ্টি হতে হিংস্রতা উবে যায়।
নরম ও কোমল হয়ে আসে তার দৃষ্টি। বাণী তখন দেয়ালে পিঠ ঠেকিয়ে ফ্লোরে বসে পড়েছে। বুক ভরে নিঃশ্বাস নেওয়ার চেষ্টায় মত্ত সে। দুই হাতে মাথা চেপে ধরে রেখেছে। মাথা মনে হচ্ছে এখনই ফেটে যাচ্ছে। মস্তিষ্ক সম্পূর্ণ তকতক করছে। মস্তিষ্ক ব্ল্যাঙ্ক এবং চোখের সামনে সবটা ঝাপসা হয়ে আসছে তার। হিরণ এক পলক বনির ঘৃণা ভরা দৃষ্টি দেখে নিয়ে ফের বাণীর দিকে তাকায়। বাণীর অবস্থা দেখে সঙ্গে সঙ্গে তার ব্রেনের বিবেক সিস্টেম টার্ন অন হয়। সে হাঁটু গেড়ে বাণীর সামনে বসে তার গাল ছুঁয়ে প্রশ্ন করে, বানি, আই এম সরি, আমি তোমাকে হার্ট করতে চাইনি। বাণী তীব্র যন্ত্রণার মধ্যেই হিরণের হাত নিজের গাল থেকে সরিয়ে দেয়। হিরণ অসহায় অনুভব করে কাকে আগে সামলাবে, বাণীকে নাকি বনিকে। এরই মাঝে সে লক্ষ্য করে বাণীর নাক দিয়ে গলগলিয়ে রক্ত বেরিয়ে আসছে। হিরণ ভীত হয়ে যায়। রক্ত আসছে কেন? মাথায় আঘাত পাওয়ার ফলে? সে দ্রুত নিজের পকেট থেকে একটা রুমাল বের করে বাণীর দিকে এগিয়ে যেতে নিলেই ছোট ছোট দুটো হাতের ধাক্কায় পিছিয়ে যায়। বনি কণ্ঠে সবটুকু ঘৃণা ঢেলে দিয়ে বলে, মাম্মার কাছে আসবে না তুমি? তুমি মাম্মাকে হার্ট করেছো। আই হেট ইউ। হিরণ হতবুদ্ধির ন্যায় তাকিয়ে রয় মেয়ের পানে। বনির চোখে তখন বাণী টলমল করছে। সে কিছু বুঝতে পারছে না। নিজের সামনের এই হিংস্র লোকটা তার পাপা, এই সহজ সত্যিটা তার ছোট্ট মস্তিষ্ক মানতে চাইছে না। কিন্তু নিজের মাম্মার অবস্থা দেখে এই সত্যিটা মানতে বাধ্য হয় সে। আরো একবার জোর গলায় উচ্চারণ করে, আই হেট ইউ। তুমি আমার পাপা না। কথাটুকু বলেই বনি দ্রুত বাণীকে গিয়ে জড়িয়ে ধরে। এতক্ষণ শব্দ থাকলেও রক্ত দেখে সে ঘাবড়ে গিয়েছে বেশ। বাণীকে আঁকড়ে ধরে থরথর করে কাঁপতে থাকে সে। বাণী মেয়ের অবস্থা দেখে সাময়িক সময়ের জন্য নিজের যন্ত্রণাটুকু ভুলে নিজেকে ধাতস্থ করার চেষ্টা করে। এক হাতের পিঠে নাকের রক্তটুকু মুছে মেয়েকে বুকে মিশিয়ে নিয়ে শান্ত করার সুরে বলে, মা ঠিক আছে, ভয় পেও না, কিছু হয়নি মায়ের। বনি শান্ত হয় না। বাণী মেয়ের অবস্থা দেখে ঝাপসা চোখ মেরে হিরণের দিকে তাকায় একবার। হিরণ তখন নিশ্চল ভঙ্গিতে তাদের পানেই তাকিয়েছিল। সে বুঝতে পারছে না নিয়তি তাকে কোথায় নিয়ে যাচ্ছে। বাণী ওই অবস্থায় আর কোনো উপায়ন্তর না পেয়ে মেয়েকে তুলে দ্রুত বনির রুমের ভেতর গিয়ে দরজা লক করে দেয়। শুধু লক করেই ক্ষান্ত হয় না, বরং ছিটকিরিটাও তুলে দেয়। অতঃপর মেয়েকে বুকে মিশিয়ে সে দরজার সঙ্গে পিঠ থেকে ফ্লোরে বসে পড়ে। অবশেষে সেই দিন এসেই পড়ল। বনি তার পাপার হিংস্র রূপটা দেখেই ফেলল। বনের ওপর দিয়ে কি ঝড় বইছে তা আন্দাজ করতে পেরেই বাণীর কান্না পায়। সে মেয়ের মাথায় চুমু খেয়ে বলে, চুপ থেকো না মা, কেমন লাগছে মাম্মাকে বলো, চেপে রেখে যন্ত্রণা বাড়িও না। আই হেট হিম, আই হেট হিম, আই। দরজার অপর পাশে পিঠ থেকে বসে থাকা হিরণের কানে পৌঁছলো প্রতিটা শব্দ। শরীর থেকে রুহু বেরিয়ে যাওয়ার কষ্ট কতটা তীব্র হয় সে সম্পর্কে হিরণের ধারণা নেই। কিন্তু এখন সে যে ধরনের কষ্ট অনুভব করছে তা কোনোভাবেই রুহু বেরিয়ে যাওয়ার কষ্টের তুলনায় কম নয়। তার নিয়তি এমন কেন? দরজার নিচে সামান্য ফাঁক দিয়ে বাণীর গায়ের ওড়নার কিছুটা অংশ বেরিয়ে আছে। হিরণ অসহায় নেয় সেই ওড়নার অংশটুকু দুই হাতের মুঠোয় পুরে নেয়। দুর্বল গলায় বলে, মাফ করে দাও বানি। ওড়নায় মৃদু টান পড়তে এবং হিরণের কণ্ঠস্বর কানে ভেসে আসতেই বাণী তড়িৎ গতিতে বনিকে কোল থেকে নামিয়ে দেয়। শরীরের সমস্ত শক্তি দিয়ে একটানে ওড়নার অংশটুকু হিরণের আওতা থেকে ছাড়িয়ে দেয়। এতক্ষণে দমিয়ে রাখা কান্নাটা এবার চোখ ছাপিয়ে জল হয়ে বেরিয়ে আসে। আচমকা ফের তার মাথায় কিছুক্ষণ আগের আঘাতের ফলে তীব্র ব্যথাটুকু জাগ্রত হয়। বাণী দুই হাতে মাথার চুল টেনে ধরে আর্তনাদ করে ওঠে। তার আর্তনাদ দেখে বনি ভীত হয়ে পড়ে। সে বিছানার সঙ্গে গুটিসুটি মেরে সাক্ষী হতে থাকে নিজের মাম্মার এই করুণ অবস্থার। দরজার অপর পাশে বসে থাকা হিরণের কানেও পৌঁছে বাণীর এই আর্তনাদ। বাণীর সেই আর্তনাদ তার অন্তরের সত্তা কাঁপিয়ে তোলে। দিক দিশা শূন্যের ন্যায় সে হাঁসফাঁস করতে থাকে। এলোমেলো হাতে শার্টের গলার কাছে দুটো বোতাম খুলে ফেলে সে। হুট করে নিজের প্রতি তীব্র ঘৃণা থেকে সে নিজের মৃত্যু কামনা করে বসে। রুমের ভেতরে উপস্থিত এই দুজন মানুষের কষ্টের কারণ হওয়ার থেকে মৃত্যুই শ্রেয়। সরু গলিপথ ধরে হেঁটে চলেছে দুজন ব্যক্তি। এই ভিনদেশের মাটিতেও নিজের পুরুষালী কর্তব্যটুকু পালন করতেই রিদওয়ান জারিয়াকে তার ঠিকানা পর্যন্ত এগিয়ে দিতে এসেছে। প্রত্যয় ও রাফি ইতিমধ্যে নিজেদের ক্যাম্পিং এরিয়ায় ফিরে গিয়েছে। আজকে কেবল আড়াল হতে তারা ওই বাড়ি থেকে বেরিয়ে আসা লোক দুটোর গতিবিধি মেপেই চলে এসেছে। রিদওয়ানদের অনুমান মতে ওই জায়গায় আরো লোক আছে, আর লোকগুলো খুব একটা সাধারণ না। সিভিল ড্রেসের আড়ালে এবং কাপড় দিয়ে ঢাকা মুখের আড়ালে লুকিয়ে রেখেছে নিজেদের আসল কোনো পরিচয়। ভাবনা চিরে নীরবতার ইতি ঘটিয়ে রিদওয়ানি প্রথম বলে,
তোমার পরিবারে শুধু তোমার বোন আছে। জারিয়া এক পলক রিদওয়ানের দিকে তাকিয়ে দৃষ্টি নত করে ফেলে। হাঁটার গতি স্থিতিশীল রেখে সে বলে ওঠে, মা বাবাও ছিল, অন্য শহরে থাকতাম আমরা। আমার বোন জুবায়েদ একদিন পাড়ার বাচ্চাদের সাথে খেলতে বেরিয়েছিল। বিকেল পেরিয়ে সন্ধ্যা নেমে আসায় আমি ওকে আনতে যাই। খেলার মাঠ থেকে ওকে নিয়ে ফেরার পথে আচমকা মনে হলো পায়ের তলের মাটিটা সম্পূর্ণ কেঁপে উঠল। কানের কাছে এক বিধ্বংসী ধস পড়ার শব্দ হয়। আমি আর আমার বোন দৌড়ে বাসার কাছাকাছি যেতেই দেখি আমাদের বাসাসহ আশেপাশের আরও কিছু বাসা সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে। বুঝতে পারি এই ধ্বংসযজ্ঞ কারা চালিয়েছে। সঙ্গে এও বুঝতে পারি ওই বর্বররা শুধু আমাদের মাথার ওপরে ছাদ নয়, বরং মা বাবার ছায়াও কেড়ে নিয়েছে। এতিম হয়ে গিয়েছি। এতদূর শুনতেই রিদওয়ান অস্থির অনুভব করে। প্রশ্ন করে, তারপর কি করলো? ওই শহরে তখন একের পর এক হামলা চলছিল। জীবনের নিশ্চয়তা ছিল না। বাঁচার তাগিদে বোনকে নিয়ে ওই শহর ছেড়ে যত সম্ভব দূরে চলে আসি। এখানেও যে খুব জীবনের নিশ্চয়তা আছে তা নয়, কিন্তু এখানে হামলার পরিমাণ এখনো কম। বেশ সরল ভঙ্গিতে কথাগুলো বলে জারিয়া। রিদওয়ান বলে, এখানে তোমার পরিচিত কেউ আছে? উহুম, তাহলে কার ভরসায় আছো এখানে? জীবিকা কিভাবে চলছে? আল্লাহ ভরসা। উনি রিজিক রেখেছেন বলেই জীবিকা চলছে। রিজিক ফুরিয়ে গেলেই দমটাও ফুরিয়ে যাবে। রিদওয়ানের পা আচানক থেমে গেল। সে অবাক হয়ে তাকিয়ে থাকে সরল মুখশ্রীর মেয়েটার দিকে। অতঃপর বলে ওঠে, তুমি বেশ সাহসী জারিয়া। একজন সৈনিকের মতো। যুদ্ধ যেহেতু লড়ছো সেহেতু সৈন্যের মতোই। রাস্তার পাশে একটা ছোট এক রুমের ধ্বংসস্তূপের সামনে এসে জারিয়ার পা থেমে যায়। সে সৌজন্যমূলক হাসি দিয়ে বলে, ধন্যবাদ, সাবধানে যাবেন। রিদওয়ান শীতল চোখ মেলে দেখে জারিয়ার ছোট্ট বাসা নামক ধ্বংসস্তূপটাকে। বাড়ির এক পাশের দেয়ালের অর্ধেকটাই বলতে গেলে নেই, সেইটুকু একটা বড় চাদর দিয়ে কোনো মতে ঢাকা। রিদওয়ান কিছু একটা ভেবে আচমকা নিজের গায়ের উষ্ণ জ্যাকেটটা খুলে জারিয়ার হাতে ধরিয়ে দিয়ে বলে, তুমিও সাবধান থেকো আসি। জারিয়া অবাক হয়ে কিছুক্ষণ নিজের হাতের জ্যাকেটের দিকে তাকিয়ে রয়। রিদওয়ান ততক্ষণে বেশ খানিকটা দূরেই চলে গিয়েছে। জারিয়া হঠাৎ পিছু রাখতেই সে ফিরে তাকায়। জারিয়া সরল গলায় বলে ওঠে, আমার অপেক্ষা করবেন। আমাকে ছাড়া কাল রাতে ওই দিকটায় যাবেন না দয়া করে। বাণী তখন তীব্র মাথার যন্ত্রণায় ছটফট করছে। ব্যথায় থেকে থেকে মৃদু গুঙাচ্ছে সে। বনি এতক্ষণ ভীত হয়ে দূর হতে মাম্মার এই তরপানু দেখলেও এবার সে সাহস করে উঠে দাঁড়ায়। সবার আগে দৌড়ে গিয়ে সে টিস্যু বক্স হতে 2-3টা টিস্যু হাতে নিয়ে বাণীর কাছে এগিয়ে যায়। অতঃপর বাণীর সামনে বসে নিজের ছোট ছোট হাত দ্বারা অতি সাহসের সঙ্গে তার নাক হতে বের হওয়া রক্তটুকু মুছে দেয়। বাণী ঝাপসা চোখ মেরে তা দেখে, ফের চোখ বন্ধ করে নিয়ে মেরে যন্ত্রণাটুকু অনুভব করে। বনি সন্তপূর্ণে কাজটুকু সেরে মাম্মার হাত আলতো টেনে ধরে বলে, আমার কোলে শুয়ে পড়ো মাম্মা, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিই, ব্যথা চলে যাবে। বাণী মেয়ের কথা শুনে ফের চোখ মেলে তাকায়। তীব্র যন্ত্রণার মধ্যেও সামান্য স্বস্তি খুঁজে পায়। উপরওয়ালা তার এইটুকু মেয়েকে এত বুঝ কেন দিয়েছে, যাতে মায়ের কষ্টটুকু বুঝতে পারে। বাণী আর কোনো টু শব্দ না করে নীরবে মেয়ের কোলে মাথা রেখে ফ্লোরেই শুয়ে পড়ে। বনি ভদ্র বাচ্চা, একটুও জ্বালাতন করে না মাকে, বরং নিজের ছোট হাত জোড়া দ্বারা বাণীর চুলের মাঝে বিলি কাটতে থাকে। এই কাজটা সে তার মাম্মার কাছ থেকে শিখেছে। বনি যখন অসুস্থ হয় তখন তার মাম্মাও এইভাবেই তার মাথায় হাত বুলিয়ে দেয়। সঙ্গে অবশ্য ঔষধও দেয়, কিন্তু বনি তো আর ঔষধ ছিল না। সে কিভাবে মাম্মামকে ঔষধ দিবে? বড় হয়ে ডাক্তার হলে কেমন হয়, তখন সে ঠিকই ঔষধ চিনবে। মাম্মার ব্যথা কমানোর জন্য সে ঔষধ খুঁজে এনে দিতে পারবে। বনির ছোট্ট মস্তিষ্কের হাবিজাবি ভাবনার মাঝেই বাণী ধীরে ধীরে ঘুমে তলিয়ে যায়। বনি তবুও নড়ে না, একইভাবে বসে রয়। নড়লে যদি মাম্মা উঠে যায়। রিদওয়ান সবেমাত্র ক্যাম্পিং এরিয়ায় ফিরে এসেছে। নিজের তাঁবুতে প্রবেশের পূর্বেই রাফি তাকে টেনে নিজের তাঁবুতে নিয়ে যায়। প্রত্যয় সেখানে আগে থেকেই উপস্থিত ছিল। রিদওয়ান অবাক স্বরে প্রশ্ন করে, তোরা এখন ঘুমাসনি? আগে বল, তোর চক্কর কি? আমার আবার কিসের চক্কর? কি নিয়ে জিজ্ঞেস করা হচ্ছে বুঝতে পারছিস না? না। শালা সারা রাস্তায় আমরা নোটিশ করেছি
তোর চোখ সরছিলই না জারিয়াহর থেকে। কেস কি সেইটা এখন বল। হৃদয় ঘাটতি ব্যাপার? কিসের সাথে কি পান্তা ভাতের ঘি? অস্বীকার করবি না রিদওয়ান, প্রথম দিনও তুই ওর দিকে কিভাবে তাকিয়েছিলি তা কিন্তু আমরা ভুলে যাইনি। আসলে এখানে আসার পর থেকে এখানে স্থানীয় সবার জন্যই মায়া লাগছে আমার। জারিয়া এর ব্যতিক্রম নয়। হয়তো ওকে একটু কাছ থেকে দেখেছি বলে মায়াটা একটু বেশি লাগছে, এই আর কি। তাহলে ভ্যাবলার মতো ওর দিকে তাকিয়েছিলি কেন? আরে ভাই, ওর চোখের রং একটু ব্যতিক্রমী। নিজে সচক্ষে কখনো নীল চোখের মানুষ দেখিনি, তাই আগ্রহবশত একটু দেখছিলাম। এই সামান্য ব্যাপারটাকে টেনে তোরা কোথায় নিয়ে যাচ্ছিস? রিদওয়ানের কিছুটা বিরক্তি নিয়ে বলা কথাটুকু শুনে রাফি প্রসঙ্গ বদলে বলে, আচ্ছা যা বাদ দে, কিন্তু দোস্ত তোর জ্যাকেট কোথায়? জারিয়াকে দিয়ে দিয়েছি। কথাটা বলেই সে জিভ কাটে। অতঃপর বন্ধুদের দিকে তাকাতেই দেখে তারা কেমন সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে আছে। প্রত্যয় খানিকটা মস্করা করেই বলে, মন দিসনি কিন্তু জ্যাকেট দিয়ে চলে এলি। রাফি এবার খিটখিটে হাসতে শুরু করে। প্রত্যয়ও সামান্য হাসছে। রিদওয়ান বিরক্ত হয়ে বলে, ধ্যাত, বিশাল আলিশান বাড়ির বাইরে কঠোর নিরাপত্তার বেড়াজাল। একদল লোক বর্ডার পাহারা দেওয়ার মতো করেই টহল দিয়ে বেড়াচ্ছে বাড়ির চারদিকে। বাড়ির সামনের ফাঁকা রাস্তার অপর পাশটা কেমন গভীর জঙ্গলে। সেই জঙ্গলের ভেতর হতে আপন আপন স্থান হতেই সেই টহলকারীদের ওপর নজর রাখছে চারজোড়া চোখ। টহলকারীদের প্রতিটি গতিবিধি পর্যবেক্ষণ করতে ব্যস্ত তারা। আচমকা সাইফ ফিসফিসিয়ে বলে ওঠে, বালামার মশা কামড়ায় মাইরা ফেলতেছে। সাদাত সাইফের দিকে সামান্য চোখ রাঙিয়ে তাকিয়ে চুপ থাকার ইশারা করে। সাইফ চুপ হয়ে গেলেও তার মুখ থেকে বিরক্তি ভাবটা সম্পূর্ণ কাটে না। কিছুক্ষণের মধ্যেই জোনায়েদ ও ফারদিন চাপা স্বরে ফিসফিসিয়ে ওঠে, কেউ বের হচ্ছে সম্ভবত। সাদাত এবং সাইফ সঙ্গে সঙ্গে প্রধান ফটকের দিকে দৃষ্টি স্থির করে। বিশাল ফটকটা ধীরে ধীরে দুদিকে খুলে যায়। একটা কালো রঙা গাড়ি বাড়ির ফ্রন্টিয়ার হতে বেরিয়ে আসে। সাইফ দ্রুত নিজের হাতের ক্যামেরায় তার দৃশ্য বন্দি করে। জুম করেও বেশ কিছু ছবি তোলে। সম্পূর্ণ কাজটা সে করে অতি নীরবে। সাদাত তীক্ষ্ণ দৃষ্টি মেলে গাড়ির ভেতরে বসা মানুষটাকে দেখার চেষ্টা করে, কিন্তু গাড়ির জানলার কাঁচ ভেদ করে ভেতরে অন্ধকারে লুকিয়ে থাকা মানুষটাকে স্পষ্ট দেখা যায় না। সাদাত সেই গাড়িটাকে অনুসরণের উদ্দেশ্যে উঠতে নিলেই তার কানে আচমকা ক্যামেরায় ছবি ধারণের শব্দ ভেসে আসে। সাদাত অবাক সুরে সাইফকে প্রশ্ন করে, সাউন্ডটা কি তোর ক্যামেরা থেকে এসেছে? সাইফ, জোনায়েদ এবং ফরদিনের কানেও সেই শব্দ ভেসে এসেছিল। সাইফ বিষয় নিয়ে বলে, আমার ক্যামেরার সাউন্ড না এটা। সাদাত সহ সকলেই সঙ্গে সঙ্গে চারদিকে সতর্ক দৃষ্টি মেলে পরখ করতে ব্যস্ত হয়ে পড়ে। আচমকা সাদাত লক্ষ্য করে জঙ্গলের এক পাশ দিয়ে একটা ছায়া ক্যামেরা হাতে দ্রুত দৌড়ে পালাচ্ছে। সাদাত আর এক মুহূর্ত অপেক্ষা করে না, বড় বড় পা ফেলে সেই ছায়াকে অনুসরণ করে দৌড়ে যায়। দৌড়ানোর সময় দ্রুততম পায়ের শব্দে টহল টিমের মধ্যে একজনের দৃষ্টি আকর্ষিত হয়। সাইফ লক্ষ্য করতেই দ্রুত জুনায়েদ আর ফারদিনকে তাড়া দেয়। তোরা শর্টকাট ধরে তাড়াতাড়ি এখান থেকে ফুট হ, আমি সাদাতের পিছনে যাচ্ছি। বলেই সাইফ আর অপেক্ষা করে না, দ্রুত সাদাতের পিছু পিছু দৌড়ে যায়। টহলকারীরা এদিকে এগিয়ে আসার পূর্বে জুনায়েদ আর ফারদিন ভাগমিকা ভাগের মতো শর্টকাট ধরে উল্টো পথে ছুট লাগায়। আচমকা মাঝপথে জুনায়েদ পায়ের গতি থামিয়ে দাঁড়িয়ে পড়ে। তাকে থেমে যেতে দেখে ফারদিনও থেমে যায়। বড় বড় নিঃশ্বাস নিতে নিতে প্রশ্ন করে, থামলি কেন? জুনায়েদ বুক টান টান করে দাঁড়িয়ে বলে, আমরা কেন পালাচ্ছি? আমরা সৈন্য, এভাবে শত্রু দেখে পালিয়ে যাওয়া আমাদের মানায় না। এরকম একটা সিচুয়েশনে জুনাইদের এই ডায়লগ শুনে ফারদিনের রাগ ওঠে। সে জুনাইদের ঘাড়ের কাছে কলার হাতের মুঠোয় পুর নিয়ে দৌড়াতে দৌড়াতে বলে, শালা নিজেও মরবি, একদিন আমাকেও মারবি।